আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদেরকে যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি আশা করি সেগুলো করতে পারতেছেন। এগুলো খুবই ইজি, প্রেজেন্টেশন স্লাইড দেখেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারবেন। আর লাস্ট যে অ্যাসাইনমেন্ট ফোরের লাস্টের দুইটা কোয়েশ্চেন আমি কাভার করাই নাই, কারণ আমি চাচ্ছি সেটা আপনারা করেন। সেটা আর্টিকেলের হিন্টও আমি দিয়ে দিচ্ছি অ্যাসাইনমেন্টের মধ্যে, আপনারা সেটা করার ট্রাই করবেন। আর ওই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করলে বেসিক্যালি আমাদের লাস্ট অ্যাসাইনমেন্ট 4 কমপ্লিট করলে আমাদের চ্যাপ্টার 12ও কমপ্লিট হয়ে যায়। বেসিক্যালি চ্যাপ্টার 12-এর দুইটা জিনিস বাকি থাকে, বাট মানে কমপ্লিট বলা যায়। সো আমরা 4টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারছি, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12। আমাদের মানে আইডিয়ালি আমাদের আরও 2টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারার কথা, চ্যাপ্টার 13, চ্যাপ্টার 14। এসি সার্কিটের মধ্যে ওই 2টা চ্যাপ্টারের পর আমরা আজকের ক্লাসটা অন্য ক্লাসের মতো হবে না, একটু ডিফারেন্ট হবে। আমি যেসব যেই চ্যাপ্টারগুলো আমরা কাভার করতে পারবো না, চ্যাপ্টার 13 অ্যান্ড চ্যাপ্টার 14, ওই 2টা চ্যাপ্টার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আর আপনাদের উচিত নিজের থেকে চ্যাপ্টার 13, 14 পড়ে আইডিয়া নেওয়া, জ্ঞান অর্জন করা। আপনি যদি মনে করেন যে এই কোর্সটা কমপ্লিট হয়ে যাবে, ভালো গ্রেড পেয়ে গেছি, শেষ, আর দেখা লাগবে না জীবনেও এই কোর্সের ম্যাটেরিয়ালগুলো বা বইগুলো, তাহলে আপনি ভুল। এই জিনিসগুলো আপনার ফিউচার রিসার্চ বলেন, কর্মক্ষেত্রে বলেন, সব ক্ষেত্রেই লাগতে পারে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা কোর্স কন্টেন্টটা দেখি। আচ্ছা, ফার্স্ট আমরা চ্যাপ্টার 9 দিয়ে শুরু করেছি, মিড যেটার উপরে ছিল সাইনোসয়েডস অ্যান্ড ফেজার্স, ইন্ট্রোডাকশন। তারপর আমরা দেখছি সাইনোসয়েড কি, ফেজারের সাথে ইন্ট্রোডিউসড হয়েছি, কমপ্লেক্স নাম্বার সাথে পরিচিত হয়েছি, ফেজার রিলেশনশিপ ফর সার্কিট এলিমেন্ট দেখছি, ইম্পিডেন্স অ্যান্ড অ্যাডমিটেন্স দেখছি। ইম্পিডেন্স হচ্ছে বেসিক্যালি রেজিস্ট্যান্স এসি সার্কিটের জন্য। তারপর 2টা অ্যাপ্লিকেশন দেখছি, ফেজ শিফটার আর এসি ব্রিজ। চ্যাপ্টার 10 ছিল সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস। আবারও বলি, সকল সার্কিটের সাধারণত দুইটা অ্যানালাইসিস করা হয়, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বা স্টেডি স্টেট অ্যানালাইসিস। আমরা স্টেডি স্টেট অ্যানালাইসিসটা করতেছি। ট্রানজিয়েন্ট রেসপন্স সময়ের সাথে সাথে ড্যামেজ হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। স্টেডি স্টেট রেসপন্সটা সবসময় থাকে, সময় যতই যায় স্টেডি স্টেট রেসপন্স ক্ষয় হয় না বা চেঞ্জ হয়ে যায় না। সেখানে আমরা দেখছি ইন্ট্রোডাকশন, 2টা অ্যানালাইসিস মেথড, নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তারপর থিওরেম দেখছি, সুপারপজিশন থিওরেম, সোর্স ট্রান্সফরমেশন, থেভনিন অ্যান্ড নর্টন ইকুইভ্যালেন্ট। একটা ছোটো অপ অ্যাম্প সার্কিট দেখছি, আর 2টা অ্যাপ্লিকেশন দেখছি, ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লায়ার সার্কিট আর অসিলেটর। চ্যাপ্টার 11 ছিল এসি পাওয়ার অ্যানালাইসিস, অল্টারনেটিং কারেন্ট পাওয়ার অ্যানালাইসিস। সেখানে ছিল ইন্ট্রোডাকশন, ইনস্ট্যান্টেনিয়াস অ্যান্ড অ্যাভারেজ পাওয়ার দেখছি। তারপরে দেখছি ম্যাক্সিমাম অ্যাভারেজ পাওয়ার ট্রান্সফারের কন্ডিশন। Then we saw effective and RMS values of voltage and current, and that is 0.707 of the peak voltage or the peak current. Apparent power and power factor দেখছি, complex power এর সাথে পরিচিত হয়েছি, conservation of AC power, and at the end we were introduced with power factor correction. Power factor correction is nothing but adding a shunt capacitor with the load, so that the power triangle becomes shorter. I shouldn't say shorter, so that the voltage
and current have lesser phase difference. মানে পারফেক্টের কারেকশনটা করি, পারফেক্টের মানে তো হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের ফেজ ডিফারেন্সের কোসাইন ফর্ম। সো যদি ভোল্টেজ আর কারেন্টের ফেজ ডিফারেন্স কমাতে পারি আমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট হবে। অ্যাপ্লিকেশন হিসেবে দেখছি পাওয়ার মেজারমেন্ট কীভাবে করা হয়, আর সেখানে পাওয়ার ফ্যাক্টরের কি ইফেক্ট আছে। তারপরে লাস্টে দেখছি ইলেকট্রিসিটি কনজাম্পশন কস্ট। গত ক্লাসে আমরা চ্যাপ্টার 12 শুরু করছিলাম। চ্যাপ্টার 12 হচ্ছে থ্রি ফেজ সার্কিট। বেসিক্যালি থ্রি ফেজ সার্কিট আমরা দেখছি যে কীভাবে ব্যালেন্সড থ্রি ফেজ ভোল্টেজটা জেনারেটর থেকে আসে, কিভাবে তারা 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে একটা ফেজ থেকে অন্য ফেজে, ম্যাগনিটিউড সেম থাকে বাট ফেজও সমান থাকে, বাট মানে 120 ডিগ্রি থাকে দুটার জন্য, বাট তার মানে প্রথমটা থেকে পরেরটা 120 ডিগ্রি ল্যাগিং হয়। আমরা ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন দেখছি, ব্যালেন্সড ডেল্টা ডেল্টা কানেকশন দেখছি। তারপরে আমরা পাওয়ার ইন এ ব্যালেন্স সিস্টেম, এই পাওয়ার ইন এ ব্যালেন্স সিস্টেম আর থ্রি ফেজ পাওয়ার মেজারমেন্ট, এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিছি। আনব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম আর রেসিডেন্সিয়াল ওয়ারিংটা না আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, এটা অত কঠিন কিছু না। আমি চ্যাপ্টার 12-এর প্রেজেন্টেশন স্লাইড কমপ্লিট করছি, বাট আপনাদের অ্যাসাইনমেন্টের ডেডলাইন শেষ হওয়ার পর আমি এটা গ্রুপে গুগল ক্লাসরুমে আপলোড করবো আর কি। আনব্যালেন্স সিস্টেম থ্রি ফেজ পাওয়ার হচ্ছে বা থ্রি ফেজ সিস্টেম হবে যেটার মধ্যে ভোল্টেজ আনব্যালেন্স থাকবে, ভোল্টেজগুলোর ম্যাগনিটিউড সেম থাকবে না, অথবা তাদের ফেজ ডিফারেন্সগুলো সমান থাকবে না, মানে অগোছালো থাকবে, অথবা যে লোড ইম্পিডেন্স সেটার প্রত্যেকটা ফেজে লোড ইম্পিডেন্স সমান হবে না, তাহলে সেই সিস্টেমটাকে আমরা আনব্যালেন্স সিস্টেম বলবো। আনব্যালেন্স সিস্টেম হলে I1, I2, I3 বা লাইন কারেন্টগুলোর যোগফল 0 হবে না, তার একটা মান থাকবে এবং সেটা নিউট্রাল লাইন দিয়ে ফ্লো করে যদি নিউট্রাল লাইন থাকে। আর আনব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে আমরা যেমন ব্যালেন্স সিস্টেমের জন্য একটা মান বের করে বাকিগুলো বের করে ফেলতে পারছি, আনব্যালেন্স সিস্টেমের জন্য তা করা যাবে না, প্রত্যেকটা আলাদা আলাদা করে করা লাগবে এবং মেশ এবং মেশ অ্যানালাইসিস নোডাল অ্যানালাইসিসও অ্যাপ্লাই করা লাগতে পারে সার্কিট অনুযায়ী। এই যে IA প্লাস IB প্লাস IC মানে লাইন কারেন্টসের যোগফল ব্যালেন্স সার্কিটের জন্য 0 থাকবে, বাট আনব্যালেন্স সার্কিটের জন্য একটা মান থাকবে সেটার, এবং সেটা নিউট্রাল লাইন, নেগেটিভ মানে হচ্ছে নিউট্রাল লাইনের বিপরীত দিক দিয়ে ফ্লো করবে এবং সেটাকে বলা হয় নিউট্রাল কারেন্ট, নিউট্রাল লাইন কারেন্ট। আচ্ছা, আর অ্যাপ্লিকেশনের মধ্যে ছিল রেসিডেন্সিয়াল ওয়্যারিং। রেসিডেন্সিয়াল ওয়্যারিংয়ের ক্ষেত্রে আমাদের মাঝে মধ্যে আমাদের অ্যাপ্লায়েন্সগুলো 120 ভোল্ট বা 240 ভোল্ট এর দরকার পড়তে পারে। এখানে দেখেন ট্রান্সমিশন লাইন স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমার করে ভোল্টেজ স্টেপ ডাউন হয়ে রেসিডেন্সিয়াল হাউসে আসবে। 3টা ওয়্যার থাকে সাধারণত, রেড, ব্ল্যাক আর হোয়াইট। রেড আর ব্ল্যাক থাকে হট, হোয়াইট থাকে নিউট্রাল। যদি আমাদের 120 ভোল্ট অ্যাপ্লায়েন্সে ইউজ করতে হয়, যে কোনো একটা লাইন থেকে হোয়াইট বা রেড থেকে নিয়ে আরেকটা কানেকশন দেবো নিউট্রাল দিয়ে। যদি আমাদের 220 ভোল্টের কানেকশন দরকার হয়, রেড আর হোয়াইটের মধ্যে দিয়ে কানেকশন দেবো। এটাই হচ্ছে রেসিডেন্সিয়াল ওয়্যারিং। রেসিডেন্সিয়াল ওয়্যারিং সেকশনটা আপনারা ভালো মতো পড়ে নেন। আমরা আজকে যেসব চ্যাপ্টার কভার করতে পারবো না আমরা সেটা নিয়ে একটা রিভিউ দিতে চাচ্ছিলাম। চ্যাপ্টার 13 হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপল সেট।
ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট, আমরা যে এতদিন সার্কিটগুলো পড়ছি সেটাকে বলা হয় কন্ডাক্টিভলি কাপলড। কারণ একটা কারেন্ট অন্য একটা সার্কিটের একটা ব্রাঞ্চের কারেন্ট অন্য ব্রাঞ্চে যায়, ডিভাইড হয় এবং ইফেক্ট করে এই সার্কিটটাকে। আমরা এতদিন যা দেখে আসছি সেটাকে বলা হয় কন্ডাক্টিভলি কাপলড। ম্যাগনেটিক্যালি কাপলড বলতে কী বোঝায় সেটা আমরা দেখি। আর ম্যাগনেটিক্যালি কাপলড সার্কিট এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক্সের মধ্যে পড়ে। ইলেকট্রোম্যাগনেটিক্সের যে ব্রাঞ্চ আছে, ইলেকট্রোম্যাগনেটিকের একটা ব্রাঞ্চ আর কি, ইএম বলা হয়। ইএম একটা অনেক বড় একটা সেক্টর। আপনারা এই চ্যাপ্টারটার অনেক অংশ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড ওয়েভসে পাবেন, এটা আর একটা কোর্স আপনাদের। তারপরে এনার্জি কনভার্সনে, এনার্জি ইলেকট্রোমেকানিক্যাল কনভার্সন ডিভাইস যেমন জেনারেটর, মোটর অথবা এবং ট্রান্সফরমারও সেম নীতিতে কাজ করে। এগুলো আপনারা অন্যান্য কোর্সে পাবেন। এই চ্যাপ্টারের অনেক কিছু অন্যান্য কোর্সে পাবেন আপনারা। আর ইলেকট্রোম্যাগনেটিক্স মানে এর অ্যাপ্লিকেশন অনেক জায়গায়। আগেই বলছি ইলেকট্রিক মেশিন, তারপরে ইলেকট্রোমেকানিক্যাল এনার্জি কনভার্সন, তারপর রেডার টেকনোলজি, রিমোট সেন্সিং, তারপর স্যাটেলাইট কমিউনিকেশন, বায়ো ইলেকট্রোম্যাগনেটিক্স, এগুলোর জন্য মানে ইলেকট্রোম্যাগনেটিক্স দরকার পড়ে। আর এটার ইলেকট্রোম্যাগনেটিজমে যারা স্পেশালিস্ট হয় তারা হচ্ছে মানে তারা মাইক্রোওয়েভ ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, রেডিও টিভি ব্রডকাস্টিংয়ে থাকতে পারে, তারপর ইলেকট্রোম্যাগনেটিক রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করতে পারে এবং কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে। আগে যেমনই বলছি, আমরা যা পড়ে আসছি সেটা হচ্ছে কন্ডাক্টিভলি কাপলড। আর ম্যাগনেটিক্যালি কাপলড কখন বলবো? when two loops with or without contact between them affect each other through the magnetic field generated by one of them, they are said to be magnetically coupled. এখন ইন্ডাক্টর sorry for the interruption. যে ইন্ডাক্টর বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল, বেসিক্যালি একটা কয়েল। এখন একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেই কয়েলের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডটা যদি অন্য একটা কয়েলকে ইফেক্ট করে তখন সেটাকে বলবো আমরা ম্যাগনেটিক্যালি কাপলড। আর এখানে একটা টার্ম আসে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখানে বলতে দেখেন, when two conductors are in close proximity মানে কাছে, মানে একটা জায়গা, কাছাকাছি জায়গা, close proximity to each other, the magnetic flux caused by a current in one coil links the other coil. লিঙ্ক মানে সংযোগ করে। এই সংযোগটা আপনি দেখতে পারবেন না, এটা হচ্ছে ম্যাগনেটিক্যাল ফ্লাক্সের মাধ্যমে সংযোগ করে, thereby inducing a voltage in the latter. This phenomena is known as mutual inductance. এই সার্কিটটা দেখেন, মনে করেন এই সার্কিটটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো হওয়ার ফলে আর এটার মধ্য দিয়ে যদি সাইনোসয়েডাল কারেন্ট ফ্লো হয় সেটা এটার মধ্যে ফ্লাক্স উৎপন্ন হবে। একটা নিজের সাথে নিজেকে লিঙ্ক করবে, আর এটা হচ্ছে তার পাশে যে একটা কয়েল আছে সেটাকে লিঙ্ক করবে। আবার এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হলে সেটাও সামহাও লিঙ্ক করবে। এই যে φ11 এটা হচ্ছে এই কয়েল নিজেকে লিঙ্ক করতেছে ফ্লাক্সের মধ্য দিয়ে। φ22 হচ্ছে নিজেকে লিঙ্ক করতেছে, বাট φ21 হচ্ছে এই কয়েলের ফ্লাক্স 21 ইজ মানে কয়েল নাম্বার 2 কে মানে ফ্লাক্স দ্বারা লিঙ্ক করতেছে, বাট সেটা হচ্ছে কয়েল 1 থেকে আসতেছে বেসিক্যালি। আবার এই যে φ12
1 হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ইন দ্য সেম ওয়ে phi 1 2 হচ্ছে কয়েল নাম্বার 1 এ যে ফ্লাক্সটা লিঙ্ক হচ্ছে বিকজ অফ কয়েল 2, এটাকেও বলা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্স। ইন্ডাকট্যান্স সাধারণত আমরা প্রকাশ করি এল হচ্ছে সেলফ ইন্ডাকট্যান্স, আর মিউচুয়াল ইন্ডাকট্যান্স প্রকাশ করা হয় এম, সেটারও একক হেনরি। এটা হচ্ছে দুইটা কয়েলের মধ্যে যেটা হয়, মধ্যে যে লিঙ্কেজটা হয়। আমি এগুলো ডিটেইলে যাব না, বাট মানে মানে ফ্যারাডের ল অনুযায়ী একটা মানে ভোল্টেজ, ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে ওটাকে, সেটা অনুযায়ী ভোল্টেজ যেটা ইনডিউস হবে সেটা ডিপেন্ড করে নাম্বার অফ টার্নস অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। এটাই হচ্ছে এই সূত্রটা, দ্য নাম্বার অফ টার্নস অ্যান্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স। অ্যান্ড এটাকে আবার এভাবে লেখা যায়, ডি ফাই বাই ডিটি হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ডি ফাই বাই ডিআই ইন্টু ডিআই বাই ডিটি। এটা কাটা গেলে আগের মতোই থাকে। অ্যান্ড ডি ফাই বাই ডিআই হচ্ছে এল, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের সংজ্ঞার মধ্যে দিয়ে আসে। আবার ভোল্টেজকে আমরা এই জন্যই লিখতে পারি এল ডিআই ডিটি। আমরা কিন্তু আগে দেখছি যে ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজকে আমরা এভাবে ভি ইকুয়ালস টু এল ডিআই ডিটি লিখতে পারি। এটাকে বলা হয় সেলফ ইন্ডাকটেন্স। আচ্ছা, এইগুলোর মানে আমরা এই চ্যাপ্টারটা আজকে কোনোভাবেই আরও অনেকগুলো ক্লাস লাগবে দুটো চ্যাপ্টার শেষ কমপ্লিট করতে আর কি। আমরা আজকে জাস্ট বেসিক আইডিয়াগুলো দেখি। এনার্জি ইন এ কাপল সার্কিট, এনার্জি ইন এ ইন্ডাক্টর হয় হাফ এল আই স্কোয়ার, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। মানে কাপল সার্কিটের জন্য হবে প্রথম সার্কিটের এনার্জি, সেকেন্ড সার্কিটের এনার্জি, এবং দুইটার যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের মাধ্যমে লিঙ্কেজ হয় সেটার এনার্জি, ডাব্লিউ মানে। আর এই জন্যই এনার্জি ইন এ কাপল সার্কিট হয় এরকম। যে এখানে এটা দেওয়া আছে, যে এই কে টার্মটাকে বলা হয় কাপলিং কোএফিশিয়েন্ট বা কোএফিশিয়েন্ট অফ কাপলিং, মানে কাপলিং যে হয়েছে সেটার একটা মান বা কোএফিশিয়েন্ট। ডিটেইলসে যাওয়া পসিবল না আজকে। এখানে লিনিয়ার ট্রান্সফরমার, এগুলো ট্রান্সফরমার তো জানেনি, স্টেপ আপ বা স্টেপ ডাউন করে। লিনিয়ার ট্রান্সফরমার নিয়ে কিছু বলা আছে জিনিসপাতি। আইডিয়াল ট্রান্সফরমার নিয়ে বলা আছে। আপনারা জানেন যে V1 বাই V2 ইজ ইকুয়ালস টু N1 বাই N2 এবং I1 বাই I2 ইজ ইকুয়ালস টু N2 বাই N1। বেসিক ট্রান্সফরমার রিলেশন। আর অটো ট্রান্সফরমার বলতে কি বোঝায়? অটো ট্রান্সফরমারে ওয়াইন্ডিং একটাই থাকে, প্রাইমারি আর সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে না, শুধু একটা ওয়াইন্ডিং থাকে, সেটার মধ্যে থেকেই প্রাইমারি কয়েল ধরা হয়, আবার সেটা থেকেই সেকেন্ডারি কয়েল নেওয়া হয় একটা ওয়াইন্ডিং দিয়ে, সেটাকে বলা হয় অটো ট্রান্সফরমার। আবার থ্রি ফেজ ট্রান্সফরমারও আছে। থ্রি ফেজ আমরা যেরকম সার্কিটগুলো দেখে আসছি ওরকমই থাকে, যেমন ওয়াই থ্রি ফেজ ট্রান্সফরমার, ডেল থ্রি ফেজ ট্রান্সফরমার, তারপরে ওয়াই ডেল থ্রি ফেজ ট্রান্সফরমার, ডেল ওয়াই থ্রি ফেজ ট্রান্সফরমার। আবার ট্রান্সফরমার অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে। ট্রান্সফরমারকে আইসোলেটিং ডিভাইস হিসেবে কাজ করা যায়, যে একটা মানে ইলেকট্রিক্যাল গ্রিডের সাথে একটা সার্কিট যোগ আছে, সেটাকে আইসোলেট করার জন্য ট্রান্সফরমার ইউজ হয়। আবার ম্যাচিং, ইম্পিডেন্স ম্যাচিংয়ের জন্য ট্রান্সফরমার ইউজ হয়। Transformer as an isolation device, transformer as a matching device, এগুলো। আর চ্যাপ্টার 14 যেগুলো আছে, চ্যাপ্টার 14 হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। আমরা চ্যাপ্টার 9 দেখছি যে মানে ফ্রিকোয়েন্সি যেমন চেঞ্জ হয় তার সাথে সাথে যে মানে ইন্ডাক্টর বা ক্যাপাসিটর যে ইম্পিডেন্সটা
প্রোভাইড করে সেটাও কিন্তু চেঞ্জ হয় ফ্রিকোয়েন্সির সাথে সাথে, কারণ ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ইফেক্ট করে ওমেগাকে। ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ। ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে ইম্পিডেন্স চেঞ্জ হবে। এটাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি রেসপন্স। দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ এ সার্কিট is the variation in its behavior with the change in signal frequency. সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার ফলে আমাদের সার্কিটের যেরকম বিহেভিয়ার দেখা দিবে সেটাকে আমরা বলবো ফ্রিকোয়েন্সি রেসপন্স। A transfer function always means output by input. এফিসিয়েন্সির মতো, বাট মানে ট্রান্সফার ফাংশন অনেক ক্ষেত্রে নেটওয়ার্ককে ডেসক্রাইব করতে বা নেটওয়ার্ক অ্যানালাইজ করতে ইউজ হয়। এই যে লিনিয়ার নেটওয়ার্কটা দেখেন, এখানে ফেজর টার্মে দেখাইছে যে আউটপুট হচ্ছে ওয়াই ব্র্যাকেট ওমেগা, ইনপুট হচ্ছে এক্স ব্র্যাকেট ওমেগা, সো ট্রান্সফার ফাংশন হবে ওয়াই ওমেগা ডিভাইডেড বাই এক্স ওমেগা। এটা হবে ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন অনেক ক্ষেত্রে সার্কিটটা কেমন, সার্কিটের বিহেভিয়ার কেমন হবে, ট্রান্সফার ফাংশন দিয়ে প্রকাশ করে। ফ্রিকোয়েন্সি রেসপন্সে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে সিরিজ রেজোনেন্স, প্যারালাল রেজোনেন্স অ্যান্ড প্যাসিভ ফিল্টার। আচ্ছা, সিরিজ রেজোনেন্সটা কি? যখন আর এল আর সি রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর যখন সিরিজে থাকে এবং তখন সেটার জন্য রেজোনেন্স বের করা হয়, সেটা হচ্ছে সিরিজ রেজোনেন্স। আচ্ছা, রেজোনেন্সটা কি? রেজোনেন্স হচ্ছে একটা কার্ভ চিন্তা করেন, মানে একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্স অ্যাক্সিসে, ভোল্টেজ বা কারেন্ট হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এক্স অ্যাক্সিসে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ বা কারেন্ট। কারণ ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার ফলে যদি আমরা এরকম একটা কার্ভ পাই যে উঠতেছে আবার নামতেছে, এখন যেই ফ্রিকোয়েন্সির জন্য আমরা ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউডটা পাইছি ভোল্টেজ বা কারেন্টের, সেটাকে বলবো আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্সকে এভাবেও ব্যাখ্যা করা হয়, যখন একটা আরএলসি সার্কিট রেজিস্টিভ ইম্পিডেন্স দেখায়, ইন্ডাকটিভ বা ক্যাপাসিটিভ ইম্পিডেন্স দেখায় না। এটা কখন পসিবল? যখন ইন্ডাক্টর আর ক্যাপাসিটর একে অপরের রিঅ্যাকট্যান্সকে ক্যান্সেল আউট করবে, তখনই রেজোন্যান্স পসিবল। রেজোন্যান্সের আইডিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা চিন্তা করেন, আগেরকালের রেডিওগুলোতে আমরা চ্যানেল বের করার জন্য নব ঘোরাতে হতো, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতো। এখন আমরা নব ঘোরাতে একটা টাইমে দেখেছি একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে, বাট স্ট্রং না, আর একটু বেশি ঘোরালাম, এখন দেখলাম সিগন্যাল পাওয়া যাচ্ছে বাট ওটাও ক্লিয়ার না। এখন দুইটার মাঝামাঝি এমন একটা পয়েন্ট আছে যেটার জন্য সিগন্যালটা একদম বেস্ট কোয়ালিটির আসতেছে, মানে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে যেটার জন্য আমরা সবচেয়ে ভালো সিগন্যালটা পাচ্ছি। রেজোন্যান্স হচ্ছে একদম সেম জিনিস, যে আমরা পিক অ্যাম্প্লিটিউডটার জন্য কোন ফ্রিকোয়েন্সিটা আমাদের দরকার পড়তেছে, আর সেটাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এখানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের করছে 1/√LC। সিরিজ প্যারালাল দুই রেজোন্যান্সি একইভাবে বের হয়, মানে মান একই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির। এই যে এই কার্ভটা দেখেন, এই ওমেগা নট এর জন্য আমরা পিক পাচ্ছি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা নটের জন্য আমরা পিক পাচ্ছি। সো ওমেগা 0 হবে আমাদের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ওমেগা 1 ওমেগা 2 কে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। এখানে কিউ আছে, একটা কিউ হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর বোঝায়। কোয়ালিটি ফ্যাক্টর
quality factor of a resonant circuit is the ratio of its resonant frequency to its bandwidth. কোয়ালিটি ফ্যাক্টর রেজোন্যান্স সার্কিটের জন্য কোয়ালিটি ফ্যাক্টর কি হবে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ইটস ব্যান্ডউইথ। প্যাসিভ ফিল্টার কিন্তু অনেক ইম্পর্টেন্ট। প্যাসিভ আর অ্যাক্টিভ ফিল্টার। ফিল্টার বলতে কি বোঝায়? আমরা পানি ফিল্টার করি, পানি থেকে জীবাণু বা আনডিজায়ার্ড থিংস যাতে না থাকে, শুধুমাত্র বিশুদ্ধ পানিটা যাতে আমরা পাই, সেজন্য আমরা ওয়াটার ফিল্টার ইউজ করি। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফিল্টার বলতে বোঝায় যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আমরা বাদ দিব আর ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি সিগন্যালটা আমরা রেখে দিব, এটাকে বলা হয় ফিল্টার। আর প্যাসিভ ফিল্টার আর অ্যাক্টিভ ফিল্টারের মধ্যে পার্থক্য হচ্ছে প্যাসিভ ফিল্টারে প্যাসিভ এলিমেন্ট ইউজ হয়, অ্যাক্টিভ ফিল্টারে অ্যাক্টিভ ও প্যাসিভ দুইটা এলিমেন্টই ইউজ হয়। প্যাসিভ এলিমেন্ট আমি আপনাদেরকে আগে বলছিলাম একবার। প্যাসিভ এলিমেন্ট হচ্ছে ইন্ডাক্টর, রেজিস্টর, ক্যাপাসিটর, এরা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। এরা কোনো রকম এনার্জি সার্কিটে ইন্ট্রোডিউস করে না। আর অ্যাক্টিভ ফিল্টার, অ্যাক্টিভ এলিমেন্টও থাকবে, প্যাসিভ এলিমেন্টও থাকবে, আরএলসিও থাকবে, আবার অপ অ্যাম্প, ট্রানজিস্টর এরাও থাকবে। আচ্ছা, লো পাস ফিল্টার এগুলো হচ্ছে আইডিয়াল ফিল্টারের ওয়েভ ফর্ম। আইডিয়াল লো পাস ফিল্টার থাকবে মানে একটা ফ্রিকোয়েন্সির আগের অংশটুকু থাকবে, পরের যত হাই ফ্রিকোয়েন্সি হবে এর বেশি থাকবে না, এর বেশি সিগন্যালটাকে সে অ্যাটেনিউয়েট করে দিবে বা ক্যান্সেল আউট করে দেবে পুরোপুরি। হাই পাস ফিল্টার হবে একটা ফ্রিকোয়েন্সির হাই বা বেশি যখন হবে তখন সেই সিগন্যালটাকে আমরা অ্যালাউ করব, বাকিটাকে আমরা অ্যালাউ করব না। ব্যান্ড পাস ফিল্টার হচ্ছে একটা পার্টিকুলার ব্যান্ড অফ ফ্রিকোয়েন্সির মধ্যে যেই সিগন্যালটুকু থাকবে, এর আগেও না এর পরেও না, শুধু ওই ব্যান্ডের মধ্যে যতটুকু সিগন্যাল যেই সিগন্যালগুলো আছে সেগুলোকে আমরা অ্যালাউ করব, আউটপুট হিসেবে অ্যালাউ করব, সেটাকে বলা হয় পাস ব্যান্ড সিগন্যাল। আর স্টপ ব্যান্ড হচ্ছে ওই একই জিনিস, ওই দুইটা ব্যান্ডের মধ্যে কিছু চাইতে পারবে না। আমি যে এই ওমেগা 1 থেকে ওমেগা 2 এর মধ্যে যারা আসো তাদেরকে আমি যাইতে দিব না, বাকি আগে পরে সবাইকে যাইতে দিব। এটা হচ্ছে স্টপ ব্যান্ড ফিল্টার। লো পাস ফিল্টার হচ্ছে বেসিক আরসি সার্কিট দিয়ে বানানো যায়। বেসিক আরসি সার্কিটের থেকে যদি আউটপুটটা আপনি সি এর থেকে নেন, ক্যাপাসিটার থেকে নেন, তাহলে আপনি লো পাস ফিল্টার পেয়ে যাবেন। আর আইডিয়াল লো পাস ফিল্টার হয় যে এরকম, বাট প্র্যাকটিক্যাল লো পাস ফিল্টার হবে এরকম একটা লাইন যাবে। আচ্ছা, আমি এডিট করে দেখাই। এটা হচ্ছে আইডিয়াল ফিল্টার। আর নন আইডিয়াল ফিল্টার হবে এরকম, যে আস্তে আস্তে জিরোতে যাবে এরকম। এটা হবে রেড মার্কারের লাইনটা হবে প্র্যাকটিক্যাল ফিল্টার, আর যেটা আঁকা আছে সেটা হচ্ছে আইডিয়াল ফিল্টার। সেমনি হাই পাস ফিল্টারের ক্ষেত্রে প্র্যাকটিক্যালটা হবে এরকম, আর অ্যাকচুয়ালটা তো দেওয়া আইডিয়ালটা তো দেওয়াই আছে, প্র্যাকটিক্যালটা হবে রেড লাইনের। আর ব্যান্ড পাসের জন্য প্র্যাকটিক্যাল সিগন্যালটা হবে এরকম, ব্যান্ড স্টপের জন্য প্র্যাকটিক্যাল সিগন্যালটা হবে এরকম। যেখানে দেখাইছে যে আইডিয়ালটা কেমন হয়, ফিল্ট্রেশন প্রসেসে আইডিয়ালটা কেমন থাকে আর নন আইডিয়ালটা কেমন থাকে।
আইডিয়াল, অ্যাকচুয়াল। এই চ্যাপ্টারগুলো অনেক ইম্পর্ট্যান্ট আপনারা, আর এগুলো এই চ্যাপ্টার 13-এর অনেক কিছু আপনারা অন্যান্য কোর্সে পাবেন। চ্যাপ্টার 14টা আপনাদের নিজে থেকে দেখে নেওয়া উচিত, পড়াশোনা করা উচিত চ্যাপ্টার 14, কারণ এই কনসেপ্টগুলো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে কাজে লাগবে। কমিউনিকেশন বলেন, ইলেকট্রোম্যাগনেটিক্স বলেন, সব জায়গায় কাজে লাগবে। আর অ্যাক্টিভ ফিল্টার বলতে বোঝায় যে একটা অ্যাক্টিভ এলিমেন্ট থাকবে, বাকিগুলো প্যাসিভ এলিমেন্ট থাকবে। এখানে অ্যাক্টিভ এলিমেন্টটা হচ্ছে অপ এম্প, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যাক্টিভ ফিল্টার। ফার্স্ট অর্ডার সার্কিট বলতে মানে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেকেন্ড অর্ডার মানে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে। এটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্টার, মানে জেনারেল ফার্স্ট অর্ডার অ্যাক্টিভ ফিল্টার আর কি, বেসিক্যালি এরকম থাকবে। এখন যদি আবার ক্যাপাসিটারটা ফিডব্যাক হিসেবে ইউজ করা হয়, আরসি সার্কিটের ক্যাপাসিটার যদি ফিডব্যাক, অপ অ্যাম্পেরটা একটা ফিডব্যাক সার্কিট থাকে, যে ফিডব্যাক সার্কিট, ফিডব্যাকে যদি ক্যাপাসিটার ইউজ করা হয় সেটা লো পাস হিসেবে ইউজ করবে। আবার ক্যাপাসিটার আর রেজিস্টারটা যদি ইন্টারচেঞ্জ করা হয় সেটা হাই পাস হিসেবে কাজ করবে, হাই পাস ফিল্টার হিসেবে, হাই পাস অ্যাক্টিভ ফিল্টার। আর ব্যান্ডউইথ মানে তো বুঝেনি, দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে যে সকল ফ্রিকোয়েন্সি পড়ে সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার। এখন যদি আমরা দুইটা ব্যান্ডের মধ্যে ফিল্ট্রেশন করতে চাই, যে এই ফ্রিকোয়েন্সির বেশি আর এই ফ্রিকোয়েন্সির কম সিগন্যালগুলো আমরা অ্যালাউ করব, সেক্ষেত্রে আমরা কীভাবে ডিজাইন করব? সেখানে একটা লো পাস ফিল্টার থাকবে, একটা হাই পাস ফিল্টার থাকবে। লো পাস ফিল্টার তার বেশি ফ্রিকোয়েন্সির সিগন্যালকে অ্যালাউ করবে না, আর হাই পাস ফিল্টার তার কম ফ্রিকোয়েন্সির সিগন্যালকে অ্যালাউ করবে না। একটা লো পাস এগুলো অ্যালাউ করবে, হাই পাস এগুলো অ্যালাউ করবে। তখন এই দুইটা ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সিগুলো নিতে পারবো, সেটা হবে ব্যান্ড পাস ফিল্টার। এটা হচ্ছে অ্যাক্টিভ ব্যান্ড পাস ফিল্টার। এখানে একটা ইনভার্টার ইউজ করছে, ইনভার্টারটা গেইন দেওয়ার জন্য। আর এই সার্কিটগুলোতে ইনপুট দিচ্ছে মানে অপ অ্যাম্পের দুইটা টার্মিনাল আছে, ইনভার্টিং ইনপুট আর নন ইনভার্টিং ইনপুট। এখানে ইনভার্টিং ইনপুটে দিচ্ছে, সেজন্য সেগুলোকে আবার ইনভার্ট করে নিচ্ছে যাতে মানে ডিজায়ার্ড রেজাল্টস পাওয়া যায়। আর ব্যান্ড রিজেক্ট ফিল্টার তো দেখছেনই, যে দুইটা ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যালকে অ্যালাউ করবে না, এর আগের এবং এর পরের বাকি সিগন্যালগুলোকে অ্যালাউ করবে। বেসিক্যালি আমরা এসি সার্কিট, যেটা যে এই সেকশনটা দেখেন, এই সেকশনটা এসি সার্কিটের মধ্যে 1 2 3 4 5 6টা চ্যাপ্টার আছে। আমরা 4টা চ্যাপ্টার কমপ্লিট করছি, সাইনোসয়েডস অ্যান্ড ফেজার্স, সাইনোসয়েডাল স্টেডি স্টেট অ্যানালাইসিস, এসি পাওয়ার অ্যানালাইসিস, আর 3 ফেজ সার্কিট। ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট আপনারা অন্যান্য অনেক কোর্সে পাবেন, অনেকগুলো কোর্সেই পাবেন। ম্যাগনেটিক্যালি কাপল সার্কিট, ট্রান্সফরমার, জেনারেটর, মোটর, এগুলো আর কি। আর ফ্রিকোয়েন্সি রেসপন্সটা আমি আপনাদেরকে কি বলবো, আমি এক্সপেক্ট করতেছি যে আপনারা এই জিনিসগুলো নিজের ফ্রিকোয়েন্সি রেসপন্স চ্যাপ্টারটা একবার হলেও নিচে থেকে দেখে নেবেন, কারণ ফিল্টারের আইডিয়াটা অনেক ইম্পর্ট্যান্ট, অনেক কমিউনিকেশন অনেক জায়গায় আপনার ফিল্টারের কনসেপ্টগুলো লাগবে। সো আপনি চ্যাপ্টার 14টা একবার জাস্ট রিডিং করবেন, অ্যাটলিস্ট একবার। আপনি জ্ঞান অর্জনের জন্য যতবার খুশি করতে পারেন, তো কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের কোর্স কন্টেন্ট। আমি সকল ম্যাটেরিয়াল, কোর্স কন্টেন্ট, কোর্স প্ল্যান তো আমি ফলো করতে পারিনি, যেমন ছিল।
কোর্স প্ল্যানটা আমি আপনাদেরকে দিয়েও নেই, ফার্স্ট ক্লাসে দেওয়া উচিত ছিল। আচ্ছা, আমি সেগুলো সব ম্যাটেরিয়াল আপলোড করে দেবো অ্যালং উইথ দিস ভিডিও। আপনাদের এটা যদি লাস্ট ক্লাস হয়, আমি চাই যে আপনারা পড়াশোনা চালায় যান। এই কোর্সটা শেষ হয়ে যাবে বলে তার মানে এই না যে এই কোর্সটা যা ছিল তার জীবনেও দেখা লাগবে না। এটা কিন্তু খুবই ভুল আইডিয়া। এটার জন্য আপনাদেরকে রিগ্রেট করতে হবে। আপনাদেরকে এই ম্যাটেরিয়ালগুলো বারবার নিজে থেকে পড়তে হবে। আলটিমেটলি আপনার নিজের কতটুকু জ্ঞান আছে, কতটুকু পারেন, সেটাই ম্যাটার করে। সো নিজে থেকেই পড়াশোনা করা শিখেন। আমি সব ম্যাটেরিয়াল আজকে আপলোড করে দিই। আর অ্যাসাইনমেন্টগুলো প্লিজ নিচে থেকে করবেন, প্লিজ। অ্যাসাইনমেন্টে এমন কিছু দেই নাই যে আপনারা কমপ্লিট করতে পারবেন না, এমন কিছু নাই যেটা আপনারা কমপ্লিট করতে পারবেন না। সব প্রেজেন্টেশন স্লাইডেই আছে। জাস্ট অ্যাসাইনমেন্ট 4 এর লাস্ট দুইটা টপিক, অ্যাসাইনমেন্ট 4 এর লাস্ট দুইটা টপিক আপনাদেরকে রেফারেন্স বুক দেখে, আমি আর্টিকেলও লিখে দিচ্ছি কোন দুইটা, এবং বলেও দিচ্ছি এই ভিডিওতে। দুইটা আর্টিকেল দেখে আপনাদের পড়তে হবে। সেটা আপনারা করতে পারার কথা। এই বিশ্বাস রেখে আপনাদেরকে অ্যাসাইনমেন্টে দিচ্ছি ওই দুইটা কোয়েশ্চেন। আশা করি আপনারা অ্যাসাইনমেন্টগুলো ভালো মতো কমপ্লিট করতে পারবেন। আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। যদি আরও ক্লাস পাই, ইনশাল্লাহ ক্লাস নিব। আজকের এই শর্ট ক্লাসটা নিলাম যে দুটা চ্যাপ্টার যেগুলো আমরা কমপ্লিট করতে পারিনি, সেটা একটা প্রিভিউ দেওয়ার জন্য। জানি না কতটুকু পারছি, আপনারা চেষ্টা করবেন নিজে থেকে একটু দেখে নিতে। আর এই দুটা চ্যাপ্টার আসলে ওরকম কাভার মানে করারও কথা না, বাট আমি নিচে থেকে চেষ্টা করলাম যে আপনার মানে জানায় রাখতে যে এই দুইটা চ্যাপ্টারে কী কী আছে, আপনারা যাতে এগুলা পারলে পড়ে রাখেন নিজে থেকে। এটাই ছিল আজকের মতো। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে আপনাদের সাথে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কেউ অসুস্থ থাকলে আল্লাহ যাতে তাকে খুব দ্রুত সুস্থতা দান করে। আর সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।